বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাখাইনে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিষয়টি অবাক করার মতো শোনালেও এর সম্পর্কে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত মার্চ মাসে, যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। তখনই ইতোমধ্যে বাংলাদেশে প্রায় 12 লাখের অধিক রোহিঙ্গা অবস্থান করছে। এর মধ্যে থেকে মাত্র 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আর সিদ্ধান্তটা তারা এমন সময় জানিয়েছে যখন রাখাইনের নিয়ন্ত্রণ জান্তা সরকার হাতে নেই। এর মধ্যেই নতুন করে আরো অতিরিক্ত 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের পক্ষ থেকে একটি মানবিক করিডোরের সিদ্ধান্তে উপনীত হওয়া কতটা যৌক্তিক, বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দেখার চেষ্টা করব এবং সাথে সাথে এটাও দেখার চেষ্টা করব এই মানবিক করিডোরের প্রস্তাব রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে, নাকি এটা বাংলাদেশের জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি করবে। করিডোর আসলে কি? আবিধানিক অর্থে করিডোর হচ্ছে একটি অট্টালিকার বিভিন্ন কক্ষের মধ্যে বা রেলগাড়ির বিভিন্ন কামরার মধ্যে সংযোগ স্থাপক পথ। কিন্তু ভৌগোলিকভাবে বলতে গেলে বলতে হয়, কোনো রাষ্ট্রের যে সংকীর্ণ ভূখণ্ড অন্য রাষ্ট্রের মধ্য দিয়ে কোনো বন্দরে যাবার পথ হিসেবে বা কোনো ছিটমহলে যাবার পথ হিসেবে ব্যবহৃত হয় সেই ভূখণ্ড। অর্থাৎ এক রাষ্ট্রের ভূমি ব্যবহার করে অন্য রাষ্ট্রে প্রবেশ করা। যেমন দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলে যাবার জন্য 3 বিঘা করিডোর। এই করিডোর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সামরিক করিডোর, অর্থনৈতিক করিডোর, মানবিক করিডোর। এখন কথা হচ্ছে, মানবিক করিডোর কি? যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পাঠানোর জন্য যখন কোনো উপায় থাকে না, তখন একটি স্বীকৃত পথ বা প্যাসেজের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর সেই প্রয়োজনীয়তা থেকেই মানবিক করিডোরের উদ্ভব। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস মানবিক করিডোরের সংজ্ঞায় বলেছে, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র সংঘাতে লিপ্ত পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ প্যাসেজ। মানবিক করিডোরের এই প্রস্তাব ইতিহাসে এবারেই প্রথম। ব্যাপারটা এমন নয়, এর আগেও বিভিন্ন সংঘাতময় এলাকাগুলোতে মানবিক করিডোর স্থাপনের নজির রয়েছে। তাইলে বাংলাদেশের দ্বিমত কোথায়? বিশ্ব রাজনীতিতে মানবিক করিডোরের ইতিহাস খুব একটা ইতিবাচক হয়নি কখনো। যেহেতু এখানে সংশ্লিষ্ট রাষ্ট্রের নিরাপত্তা এবং সামরিক বিষয় সরাসরি জড়িত থাকে, তাই মানবিক করিডোর থেকে মানবিকতা বের করে নিয়ে আসা খুবই জটিল বিষয়। তাছাড়া বিশ্ব রাজনীতির মেরুকরণে মানবিক করিডোর কখনোই নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারেনি। বাংলাদেশের দ্বিমত এখানেই। 1989 সালে প্রথম আর্মেনিয়ান আজারবাইজান যুদ্ধের সময় আর্মেনিয়ান বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য স্থাপিত হয়েছিল লাচিন করিডোর। 2 বছর পর সন্ত্রাসবাদ এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে আজারবাইজান সেটি বন্ধ করে দেয়। 1993 সালে বসনিয়া হার্জেগোভিনার সংকটের সময় স্রেব্রেনিকা ছিটমহলকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন পরিস্থিতি জটিল আকার ধারণ করে, তখন যে সমস্ত রাষ্ট্রগুলো এই ছিটমহলের পক্ষে ভোট দিয়েছিলেন, তারাই রাজনৈতিক কারণে এই নিরাপদ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে অনীহা প্রকাশ করেছিল। ফলে সেখানে স্রেব্রেনিকা গণহত্যার একটি ক্ষেত্র তৈরি হয়েছিল। জাতিসংঘের ব্যর্থতার এই ইতিহাস আজও জ্বলন্ত। 2008 সালে কঙ্গোতে রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং জেনারেল লরেন্ট নকুন্ডার মধ্যে দাঙ্গার সময় বেসামরিক লোকজনের জন্য স্থাপিত গোমা করিডোরও খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে সেখানে নো ফ্লাই জোন তৈরির পরবর্তী রক্তক্ষয়ী ইতিহাস তো সবারই জানা। তাইলে বাংলাদেশ কি বিশ্ব রাজনীতির নতুন ফাঁদে পড়তে যাচ্ছে? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইউরোপ তথা আমেরিকা পৃথিবীকে দুইভাবে নিয়ন্ত্রণ করে থাকে।
প্রথমটা হচ্ছে সেন্ট্রাল কমান্ড, অর্থাৎ প্রত্যক্ষভাবে। দ্বিতীয়টা হচ্ছে পেরিফেরাল কমান্ড, অর্থাৎ পরোক্ষভাবে। পেরিফেরাল কমান্ডের আওতায় তারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এমন কিছু রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র হিসেবে বেছে নেয় যেখানে সেই রাষ্ট্রটি তাদের হয়ে কাজ সম্পন্ন করে থাকে। এই রাষ্ট্রগুলোকে তারা বিভিন্নভাবে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দিয়ে থাকে। যেমন মধ্যপ্রাচ্যে ইসরায়েল, এই ইসরায়েলের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে তাদের কাজগুলো সম্পন্ন হয়ে যাচ্ছে, সেখানে আর তাদের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না। তাদের জন্য এমন সহযোগী রাষ্ট্র ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশেও রয়েছে। কিন্তু যে এলাকাগুলোতে তারা পেরিফেরাল কমান্ডের মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ, কিংবা যেখানে তাদের ভবিষ্যৎ রাজনীতির বড় ধরনের স্বার্থ জড়িত, সেখানে দরকার পড়ে সেন্ট্রাল কমান্ড। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলটি একটি বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক প্লেগ্রাউন্ড পরিবর্তিত হয়ে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এখন এই অঞ্চলে শিফট হচ্ছে। এটা অবশ্য বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়েছে। দেখা গেছে একটা সময় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য, কিন্তু ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এটি হওয়ারও বেশ কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে থুসিডাইডিসের ফাঁদ। বিশ্ব রাজনীতি যেহেতু ক্ষমতার লড়াই, সেহেতু প্রত্যেকটি শক্তিশালী রাষ্ট্র তাদের কর্তৃত্ব বজায় রাখার ব্যাপারে বদ্ধপরিকর। একটি বিদ্যমান শক্তিশালী রাষ্ট্র কখনোই চায় না আরেকটি রাষ্ট্র তার থেকে শক্তিশালী হয়ে বিশ্বকে নেতৃত্ব দেক। এই চাওয়া আর না চাওয়া থেকে রাষ্ট্র দুটি অনেকটা সংঘাতে জড়িয়ে পড়ে। অর্থাৎ একটি বিদ্যমান শক্তিশালী রাষ্ট্র এবং একটি উদীয়মান শক্তিশালী রাষ্ট্রের মধ্যকার সংঘাত অনেকটা অনিবার্য বাস্তবতা। এটাকেই বলা হচ্ছে থুসিডাইডিসের ফাঁদ। যেমন স্পার্টা এবং অ্যাথেন্সের মধ্যে সংঘটিত পেলোপনেশিয়ান যুদ্ধ, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সংঘটিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রাহাম অ্যালিসন বিগত 500 বছরে ঘটা থুসিডাইডিসের ফাঁদ অনুসারে 16টি ঘটনা পর্যবেক্ষণ করেছেন। তার বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে 12টিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর বাকিগুলোতে যুদ্ধ সংঘটিত না হওয়ার পেছনে কারণ ছিল প্রত্যেকটি রাষ্ট্রই তাদের কর্মকাণ্ডে এবং মনোভাবে যথেষ্ট ছাড় দিয়েছিল। তাইলে থুসিডাইডিসের ফাঁদ অনুসারে উদীয়মান শক্তি চীন এবং বিদ্যমান শক্তি আমেরিকার মধ্যে সংঘাত হতে যাচ্ছে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির একটি অনিবার্য বাস্তবতা। এই বাস্তবতার নিরীক্ষেই আমেরিকার ভৌগোলিক তৎপরতার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর এবং সংলগ্ন প্রশান্ত মহাসাগর। সেটা বিগত বছরগুলোতে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং পদক্ষেপের দিকে তাকালেই বোঝা যায়। যেমন 2011 সালে ওবামা প্রশাসন রিব্যালেন্সিং টু এশিয়া নামে একটি প্রকল্প ঘোষণা করে। 2016 সালে ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ভিশন ঘোষণা করে। 2021 সালে বাইডেন প্রশাসন G7 এর সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে ঘোষণা করে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বা B3W প্রকল্প। 2007 সালে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে তারা স্বাক্ষর করে কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ অর্থাৎ কোয়াড, এবং 2021 সালে তারা ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকে নিয়ে স্বাক্ষর করে ট্রাইল্যাটেরাল সিকিউরিটি প্যাক্ট, যা অকাস নামে পরিচিত। এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে 1951 সালে গঠিত আনজুজও রয়েছে। এসবেই এশিয়া অর্থাৎ চীন কেন্দ্রিক। এখন কথা হচ্ছে এই অঞ্চলে তাদের সেন্ট্রাল কমান্ড কেন দরকার? এই অঞ্চলে কি তাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই? হ্যাঁ, আছে, যেমন অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান। তবে ভারত এবং জাপান তাদের পরীক্ষিত বন্ধু নয়।
তাছাড়া অন্যান্য ভৌগোলিক অঞ্চলে কোনো রাষ্ট্রের শক্তিমত্তা আর এই অঞ্চলে চীনের শক্তিমত্তা একভাবে দেখারও কোনো সুযোগ নেই। তাই এই অঞ্চলে তাদের স্থায়ী উপস্থিতির জন্য একটি রাজনৈতিক প্লেগ্রাউন্ড সৃষ্টি করা দরকার। কারণ এই অঞ্চলটি পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় বর্তমানে অনেক বেশি স্পর্শকাতর। যেমন রাখাইনের অচল অবস্থা, মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা, বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম্য, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, পাশে অশান্ত সেভেন সিস্টার্স, সব মিলিয়ে এই অঞ্চলেই ভবিষ্যৎ রাজনৈতিক প্লেগ্রাউন্ড সৃষ্টির জন্য উপযুক্ত। এজন্যই কি এই অঞ্চলে ভবিষ্যৎ রাজনীতির জন্য মানবিক করিডোরের প্রস্তাব দেওয়া? তবে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় রাখাইনে যদি মানবিক করিডোরের সম্মতি বাংলাদেশকে দিতেই হয়, তবে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেমন এই করিডোরের তত্ত্বাবধান কাদের হাতে থাকবে? সেটা কি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হাতে থাকবে নাকি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকবে? এই করিডোরের মেয়াদকাল কতদিন হবে? এই করিডোরে কাদের প্রবেশ অধিকার থাকবে এবং এই করিডোর দিয়ে কোন ধরনের পণ্য সামগ্রী আনা নেওয়া করা যাবে, এর একটি সুনির্দিষ্ট রূপরেখা অবশ্যই থাকতে হবে। আর না হয় রোহিঙ্গা সমস্যার সমাধান তো হবেই না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে।